দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অর্থ ছাড়ে প্রাধান্য দেওয়া হবে লাভজনক প্রকল্পকে, বাতিল হবে অপ্রয়োজনীয় আর রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প। পোল্ট্রি খাত থেকে বছরে প্রায় 6,000 কোটি টাকা মুনাফা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মুরগির বাচ্চা আর খাবারের যৌক্তিক দাম নির্ধারণের দাবি। চলমান প্রকল্পগুলোর অর্থায়ন অব্যাহত রাখার আশ্বাস জাপানের, বিবেচনায় বেসরকারি খাতে বিনিয়োগের বিষয়টিও। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। এখন থেকে শুধুমাত্র লাভজনক প্রকল্পগুলোর ক্ষেত্রে অর্থ ছাড় করবে সরকার, আর যেসব প্রকল্প চলমান আছে কাজ শেষ হলে সেগুলো মানুষের জন্য কতটা কাজে আসবে তার উপর নির্ভর করবে প্রকল্পগুলোর ভবিষ্যৎ। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রথমবারের মতো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জানান, বাদ দেওয়া হবে রাজনৈতিক স্বার্থে শুরু হওয়া প্রকল্প। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন থেকে শুধুমাত্র লাভজনক প্রকল্পগুলোর ক্ষেত্রে অর্থ ছাড় করবে সরকার, আর যেসব প্রকল্প চলমান আছে কাজ শেষ হলে সেগুলো মানুষের জন্য কতটা কাজে আসবে তার উপর নির্ভর করবে প্রকল্পগুলোর ভবিষ্যৎ। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রথমবারের মতো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জানান, বাদ দেওয়া হবে রাজনৈতিক স্বার্থে শুরু হওয়া প্রকল্প। একটি নির্দিষ্ট বছরে উন্নয়ন প্রকল্পে সরকার কত টাকা খরচ করবে তারই রূপরেখা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। তথ্য বলছে বর্তমানে এডিপির আওতায় চলমান প্রকল্পের সংখ্যা 1,326টি, যার মধ্যে সরকারি বেসরকারি বিনিয়োগে চলা প্রকল্পের সংখ্যা 1,138টি। অনুমোদনের অপেক্ষায় আছে আরও 1,230টি নতুন প্রকল্প। তবে এর মধ্যে বিনিয়োগে লাভবান হওয়া যাবে এমন প্রকল্পগুলোতেই অর্থ ছাড় করবে সরকার। প্রাথমিকভাবে শুরু হওয়া খুব একটা লাভবান নয় এমন প্রকল্প বাদ দেওয়ার চিন্তাও করা হচ্ছে। সোমবার প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান নবনিযুক্ত পরিকল্পনা উপদেষ্টা। চলমান থাকলেই যে এগুলোকে রেখে দিতে হবে এমন কোনো কথা নাই। যেসব প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে আছে, এগুলোকে যদি মনে হয় যে অত্যন্ত অপচয়মূলক এবং এগুলো দিয়ে আসলে কোনো লাভ হবে না, তখন কিছুটা ব্যয় সেটা সহ্য করে হলেও এগুলো হয়তো থামিয়ে শেষ করে আবার এগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো। শুধু মুনাফা কম আসবে এমন প্রকল্পই নয়, বাদ দেওয়া হবে রাজনৈতিক স্বার্থে শুরু হওয়া প্রকল্প। এজন্য কাজ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। একই সাথে বড় বড় প্রকল্পের নকশা কেন বারবার পরিবর্তন করা হয়েছে, কেন সময় ও অর্থায়ন বাড়ানো হয়েছে সেটিও যাচাই বাছাই করে দেখা হবে বলে জানান তিনি। মূল্যস্ফীতির লাগাম টানতে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান বাড়ানোই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য অনেক ব্যয় করার থেকে বরং যেটুকু ব্যয় করা হয় সেটুকু সাশ্রয় করে তাতে এমন প্রকল্প বাস্তবায়ন করা বা এমন কৌশল গ্রহণ করা যাতে অতি শীঘ্র কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। তথ্য বলছে চলতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার 2,65,000 কোটি টাকা, যার মধ্যে দেশীয় অর্থায়নের পরিমাণ 1,65,000 কোটি টাকা, আর বাকি 1 লাখ কোটি টাকা আশা করা হচ্ছে বিদেশি ঋণ কিংবা অনুদান থেকে। কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন বিদেশি ঋণের বেশিরভাগই থেকে যায় অব্যবহৃত, যার আর্থিক মাসুল গুনতে হয় দেশকে। এমন পরিস্থিতিতে ঋণ বা অনুদানের অর্থ ব্যবহারের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। আমাদের পাইপলাইনে সঞ্চিত অর্থ বৃদ্ধি পাচ্ছে, এর ফলে স্যার আমাদের বৈদেশিক অর্থায়নের যে ব্যয় মানে কস্ট অফ ক্যাপিটাল সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বৈদেশিক সহায়তা ব্যবহারের ক্ষেত্রে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বড় বড় অনেক প্রকল্প আছে বিদেশি অর্থায়নে, সেখানে ওদের সাথে যেই বোঝাবুঝি হয়েছে সেখানে অনেক অসুবিধা আছে বলে অনেক দাতা সংস্থার যে প্রতিশ্রুতি আছে সাহায্যের, সেটা বড় একটা অঙ্ক এখন এটা ব্যবহার করা যাচ্ছে না। কাজে সেটা কি করে ছাড় নেওয়া যায় সেটা একটা বিষয়, তাহলে আমাদের বৈদেশিক আর্থিক সমস্যার একটা সমাধান হবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যগত ভুলের বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, ভুলগুলো দক্ষতার অভাবে নাকি ইচ্ছাকৃতভাবে ছিল সেটি যাচাই বাছাই করে দেখা হবে। সামনের দিনে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও নজর দেওয়া হবে বলে জানান তিনি। আমাদের রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মুরগির বাচ্চা ও খাবারে সিন্ডিকেট করে বছরে 5,920 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। প্রান্তিক খামারিদের টিকে থাকার স্বার্থে মুরগির বাচ্চা আর খাবারের যৌক্তিক দাম নির্ধারণের দাবি জানানো হয় অনুষ্ঠানে।
দেশের মানুষের আমিষের চাহিদার বড় অংশই পূরণ হয় মুরগি থেকে, যার 15% মতোই উৎপাদন করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। বাকিটা আসে প্রান্তিক খামার থেকে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের হিসাবে সপ্তাহে 2.5 কোটি মুরগির বাচ্চার চাহিদার বিপরীতে 2 কোটির মতো উৎপাদন হয় দেশের হ্যাচারিগুলোতে। বাকি 50 লাখের ঘাটতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, এমন অভিযোগ উঠে আসে সংবাদ সম্মেলনে। যারা বাচ্চা এবং ফিড উৎপাদন করে তারাই আবার মুরগিও উৎপাদন করে, যার কারণে অসম প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে যাই। এখন যে অবস্থা, আমি 8 লাখ টাকা লস করছি, এখন ফ্যামিলি থেকেও কিন্তু এরকম বলতেছে যে এই খামার করে কি লাভ হলো। এখন ফ্যামিলিরও কিন্তু সাপোর্ট আমি পাচ্ছি না। শুধু মুরগির বাচ্চার উৎপাদনেই নয়, মুরগির খাবার থেকেও বাড়তি মুনাফা নেওয়ার কথা জানান খামারিরা। তাদের হিসাবে বছরে 1 কোটি 20 লাখ টন মুরগির খাবারের চাহিদার বিপরীতে দেশে উৎপাদিত হয় 80 থেকে 87 লাখ টনের মতো। পাশের দেশগুলোর তুলনায় কেজিপ্রতি 5 টাকার বেশি মুনাফা করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। সেই হিসাবে প্রতি টনে আয় অন্তত 5,000 টাকা। বছরে বাড়তি মুনাফার পরিমাণ অন্তত 4,000 কোটি টাকা জানান খামারিরা। 80 লক্ষ টন ফিডে প্রায় 4,000 কোটি টাকা এক বছরে তারা নিয়ে যান, যেটা একটা নিম্নতম হিসাব দেওয়া হলো, এবং এর তথ্য প্রমাণ আমার কাছে আছে। আপনারা কর্পোরেট গ্রুপ, আপনারা ব্যবসা করবেন, নিয়ম মেনে ব্যবসা করবেন, যৌক্তিক প্রফিট করবেন। আমরা প্রান্তিক খামারিরা আমরা ব্যবসা করব, আমরা মুরগি উৎপাদন করব, আমরাও যৌক্তিক প্রফিট করতে চাই। আপনি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছেন আর আমি নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছি, এটা তো হতে পারে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে তালিকাভুক্ত খামারের সংখ্যা 1,60,000। বাচ্চা আর খাবারের দর বৃদ্ধির ফলে গেল 15 বছরে বন্ধ হয়েছে প্রায় 1 লাখ খামার। এতে কর্মহীন হয়ে পড়েছে 50 লাখের বেশি মানুষ। বাংলাদেশের যারা প্রান্তিক খামারি আছে, গত 16 বছরে উদ্যোক্তা হয়ে কিন্তু দেউলিয়া হয়ে বিভিন্ন দেশে দেশে মামলা খেয়ে পালিয়ে আছে। আমরা চাই আমাদের উদ্যোক্তা বাড়বে, আমরা পোল্ট্রি ফিড ন্যায্য মূল্যে কিনতে চাই, আমরা মুরগির বাচ্চার দামকে স্থির চাই। এমন বাস্তবতায় দেশের পোল্ট্রি খাতকে টিকিয়ে রাখার স্বার্থে প্রান্তিক খামারিদের সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানানো হয়। একই সাথে প্রতি পিস মুরগির বাচ্চার দাম 25 থেকে 30 টাকা আর 50 কেজির বস্তা খাবারের দাম 2,500 থেকে 3,000 টাকায় নামিয়ে আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জাপান সরকারের অর্থায়নে দেশে যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলোতে অর্থ সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, বাংলাদেশে এখন আর তেমন অস্থিরতার পরিবেশ নেই, কাজেই চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করতে কোনো সমস্যা হবে না। বেসরকারি খাতে বিনিয়োগের জন্য জাপানের সাহায্য চাওয়া হয়েছে, তারাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান উপদেষ্টা। আমাদের প্রজেক্ট যেগুলি আছে সেইগুলো তারা অ্যাসুরেন্স চাচ্ছে। আমি বলছি এইগুলি প্রজেক্টগুলো কিছু কিছু পরে হয়তো মূল্যায়ন করবো, এখন অটোমেটিক্যালি চলবে এবং সেই ব্যাপারে তারা অ্যাসুরেন্স এবং গিভেন দ্য অ্যাসুরেন্স, এটা অলরেডি অন্য অন্য ক্ষেত্রে আমি বলেছি। দ্বিতীয়ত, জাপানিজ কতগুলো আমরা বলেছি যে জাপানিদের ভবিষ্যতে কতগুলো জিনিস আমাদের দরকার, যেমন আমরা বলেছি বাজেট সাপোর্ট দেওয়ার জন্য কিছু, ওটা ওরা এখন ডিসাইড না এখন কতগুলো প্রকল্প আমরা বলেছি যেগুলো আছে সেগুলো দ্রুত যেন অর্থ ছাড় করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলা ও লুটপাটে আতঙ্কিত রাজশাহী নগরবাসীর স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছে একদল তরুণ। নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানে তারা ব্যবহার করছে একটি ওয়াকিটকি অ্যাপ। এতে সুফলও মিলছে। এই দলের সদস্যরাই 18 লাখ টাকা উদ্ধারের পর জমা দিয়েছে থানায়। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পেট্রোল টিম 999, আমরা আপনাদের পাশে রয়েছি। রাত 11টা, নিরাপত্তা নিশ্চিতে গঠিত তরুণদের স্বেচ্ছাসেবী দল পেট্রোল টিম 999-এর সদস্যরা উপস্থিত রাজশাহী রেলগেট এলাকায়। মুন্না, এই যে জাদুঘরের মোড়ের দিক থেকে রেলগেটের দিকে একটা মাইক্রো গেল, দেখো সাদা মাইক্রো, ওটা একটু চেক করো। আমরা চেক করতেছি। পেট্রোল টিম সব ওকে আছে। এভাবেই নগরের প্রায় 15 থেকে 20টি স্থানে প্রতি রাতে টহল দেন স্বেচ্ছাসেবকরা। জেলু অ্যাপের মাধ্যমে তারা ওয়াকিটকির মতো নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করেন। হঠাৎই খবর এলো মাদক পাচারের। গন্তব্য রাজশাহী নগরীর প্রবেশদ্বার নওদাপাড়ার আমচত্বরে। খবরের ভিত্তিতে বিভিন্ন গাড়িতে চলছে তল্লাশি।
আর এভাবেই মাদক ও অস্ত্র জব্দ করেন তারা। তালাইমারি থেকে কেদুর মোড় টিমকে বলে দেয় যে আচ্ছা একটা ট্রাক যাচ্ছে, সেটাকে আমরা চেক করতে পারিনি। কেদুর মোড়ে তখন ট্রাকটা আটকায় এবং ওখানে চেক করে দেখা যায় যে সেখানে গাঁজা আছে। স্বেচ্ছাসেবকরা বলছেন গেল 2 সপ্তাহের এই তৎপরতায় 100-এর বেশি ঘটনায় সমস্যা সমাধান করতে পেরেছেন। হাইটেক পার্ক, তারপর হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার, জেলা প্রশাসন, এরপর সিটি কর্পোরেশন, চিড়িয়াখানা, এই 5টা কিন্তু আমরা দেখছি এবং আমরা অনেক 50% প্লাস মাল উদ্ধারও করছি। নাগরিক যেই দায়বদ্ধতা আছে ওই কারণেই আর কি বেসিক্যালি আমাদের রাত্রে মাঠে নামা। ধর্মীয় সংখ্যালঘু ও বরেন্দ্র জাদুঘরে হামলার গুজব ছড়ালেও এই তরুণেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে আশ্বস্ত করেছেন নগরবাসীকে। সংখ্যালঘুদের উপর আক্রমণ হতে পারে, আমরা প্রথম দিন থেকেই কিন্তু আমাদের টিম বের করেছি আমরা, যে রাজশাহী শহরে যেন অন্তত কোনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। হঠাৎ করে আমাদের কাছে আসলে খবর আসছে দুপুরবেলা যে রাজশাহী চিড়িয়াখানা থেকে হরিণ চুরি হয়ে যাচ্ছে। আমরা যে মোড়ে মোড়ে যারা অবস্থান করছে তাদের যে হেড আছে তাকে নিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি এবং সেখান থেকে আমরা সব ইনফরমেশনগুলো পাচ্ছি। রোববার ভোরে নগরীর ভদ্রা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ ভর্তি 18 লাখ টাকা উদ্ধার করেন তরুণরা। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন তারা। পেট্রোল টিম 999-এর মতো এমন আরও মহৎ কাজ করে চলেছেন সেভ রাজশাহী, প্রোটেক্ট রাজশাহী সহ স্বেচ্ছাসেবকদের আরও কয়েকটি দল। গোলাম রাব্বানী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন, রাজশাহী। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,775-এ। বেচা কেনা হয়েছে 807 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 119টির, কমেছে 247টির, আর অপরিবর্তিত আছে 30টির দর। সংযোগ সড়ক না থাকায় জনসাধারণের কাজে আসছে না খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর ওপর নির্মিত 84 মিটার সেতু। ফলে যানবাহন ও এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার ডুমুরিয়া উপজেলার উলা ও গজেন্দ্রপুর গ্রামের মানুষের চলাচল ও পণ্য পরিবহনের সুবিধার্থে 2019 সালে শুরু হয় ভদ্রা নদীর উপর 84 মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ। এরই মধ্যে 6,46 লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু সেতুর কোনো সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সেতুর পাশের ঝুঁকিপূর্ণ কালভার্ট ও সরু সড়ক ব্যবহার করে। এখানে দুটো ইউনিয়নের লোকের যাওয়া আসার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন প্রকার কাঁচামাল, সবজি আদি নিয়ে খুলনা শহরে যাওয়ার জন্য এই রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ। ব্রিজে যদি ভালো ছেড়ে দিত তাহলে তো আমরা যাইতে পারতাম, কোনো কষ্ট হইতো না। এই যে আমাদের পরে টিন নিয়ে যাচ্ছি, যদি ভেঙে যায় তো জরিমানা গাঁটি পূরণ করা লাগবে। সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ ও টাকা পরিশোধ না করে উচ্ছেদ অভিযানও চালানো হয়েছে, অভিযোগ এলাকাবাসীর। একটা নাম মাত্র 4 ধারা নোটিশ 7 ধারা নোটিশ পাইছে, কিন্তু প্রকৃত মালিক যারা তারা মনে করেন যে বঞ্চিত আছে। জোর করে ঘর ভেঙে দিল, পুলিশ দাঁড়াইয়ে এনে টিওনো আসে, সেই টিওনো বললো যে আমি আসিনি। যে আমাদের যে প্রাপ্যটা আমরা বুঝে ফেলি, আমরা অবশ্যই দিয়ে দেবো সরকারের, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা তো কিচ্ছু পাচ্ছি না, জোরপূর্বক এক প্রকার কাজটা করে চলে যাবে। এলজিইডির প্রকৌশলী বলছেন, ভূমি অধিগ্রহণের প্রস্তাবনা ছাড়াই নেওয়া হয়েছে প্রকল্প। পরে স্থানীয়রা স্বেচ্ছায় জমি না দেওয়ায় ভূমি অধিগ্রহণ প্রস্তাবনা পাঠানো হয়েছে। এলজিইডি কিন্তু অধিগ্রহণ করে কাজ খুব কমই করে, কিন্তু এখন যেহেতু বাস্তবতার আলোকে ওই জায়গাতে একটা ব্রিজ ছিল, যখন যারা পরিকল্পনা করছে তারাই তো মনে করছে যে এখানে অ্যাপ্রোচ করা সম্ভব হবে, অথবা তারা মনে করেছিল যে এখানে কোনো প্রতিবন্ধকতা হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, স্থানীয় পর্যায় থেকে ভূমি অধিগ্রহণের সকল কার্যক্রম শেষ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ ছাড় পেলে দ্রুতই সংযোগ সড়ক নির্মাণ শুরু হবে। আমরা চেষ্টা করতেছি দ্রুত অধিগ্রহণের কাজ শেষ করে যেন অ্যাপ্রোচটি করা যায় এবং মানুষের জন্য যেন ব্রিজটি খুলে দেওয়া যায়, কারণ ব্রিজটি জনগণের জন্য খুবই দরকার। ব্রিজটি চলাচলের উপযোগী হলে উপকৃত হবে ডুমুরিয়া এলাকার প্রায় 1.5 লাখ মানুষ। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্ববাজারে আবারও কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। ব্যারেল প্রতি দর নেমে এসেছে $80 নিচে। মূলত চীনে চাহিদা কমতে পারে এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যের অস্থিরতা সত্ত্বেও তেলের দাম কমছে বলে মত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর উঠেছিল ব্যারেল প্রতি রেকর্ড $120 পরবর্তীতে যা নেমে আসে ওঠানামা করতে থাকে $80 থেকে $90 মধ্যে। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণ শুরুর পর আবারও অস্থিরতা দেখা দেয় তেলের বাজারে। বছর শেষে ব্যারেল প্রতি দর $100 পৌঁছে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছিলেন বিশ্লেষকরা। যদিও দর বাড়ার পরিবর্তে তা কমতে শুরু করে, দর ওঠানামা করতে থাকে $80 আশেপাশে। তেলের দরের পতন ঠেকাতে 2022 সাল থেকে দফায় দফায় উৎপাদন কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাসভুক্ত দেশগুলো। তবে প্রত্যাশা অনুযায়ী বাড়েনি তেলের দাম, বরং নতুন করে কমতে শুরু করেছে। তেলের দাম ওঠানামার ক্ষেত্রে চীনের চাহিদা একটি বড় ভূমিকা পালন করে। চলতি বছরের প্রথমার্ধে চীনে তেলের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। গেল বৃহস্পতিবার প্রকাশিত চীনের সরকারি তথ্য অনুযায়ী জুলাই মাসে গতি হারিয়েছে চীনের অর্থনীতি। নতুন বাড়ির দাম হ্রাসের হার ছিল গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ। শিল্প উৎপাদন হ্রাসের পাশাপাশি বেড়েছে বেকারত্বের হারও। সব মিলে সামনের দিনে দেশটিতে তেলের চাহিদা বাড়বে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, যার প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে 2%, আর সোমবার তা আরও কমে ব্যারেল প্রতি নেমে এসেছে $80 নিচে। বিশ্লেষকরা বলছেন, চীনের চাহিদা নিয়ে শঙ্কা থাকায় অনেক কোম্পানি বাজারে তেল ছেড়ে দিচ্ছে। পরিশোধনাগারগুলোতে অনেকটা কমানো হয়েছে তেল পরিশোধন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমের চূড়ান্ত সময় শেষ হয়ে যাওয়ায় চাহিদা নিয়ে বাড়তি শঙ্কা তৈরি হয়েছে। হিসেব বলছে, জুলাই মাসে চীনের গ্যাসোলিন রপ্তানি কমেছে 35% আগের বছরের একই সময়ের তুলনায়। প্রতিদিন গড়ে রপ্তানি হয়েছে 57,70,000 ব্যারেল, যা আগের বছরের চেয়ে 12,20,000 ব্যারেল কম। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।